বিপিএসসি টিআরই 4.0 জন্য যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছ এবং যারা ইতিমধ্যে জেনে গেছো কয়েকদিনের মধ্যে ফর্ম ফিল আপ হতে চলেছে, তাদের জন্য এই মুহূর্তের সব থেকে বড় আপডেট। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। বিপিএসসির সিলেবাস এবং এক্সাম প্যাটার্নে একটা আমূল পরিবর্তন হতে চলেছে। সঙ্গে সঙ্গে নেগেটিভ মার্কিং আসতে চলেছে বলে শোনা যাচ্ছে এবং এও শোনা যাচ্ছে এস্টেটের পর বিপিএসসি ট্রি একটি মাত্র পরীক্ষা দিয়েই আর চাকরি পাওয়া নয়, বরং এখন এস্টেটের পরেও দুটি ধাপে পরীক্ষা হবে, প্রথমে প্রিলিমস তারপর মেন্স। তো সব মিলিয়ে আগামী বিপিএসসি টিআরই 4.0 ঠিক কি হতে চলেছে, কি আমূল পরিবর্তন, সত্যিই কি এই পরিবর্তন আসবে নাকি গুজব, নাকি সত্যিই সরকারের তরফ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সবটা জানাবো এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বিপিএসসি টিআরই 4.0 সংক্রান্ত আর কোনো সংশয় তোমার মনে থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই। বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, সবার আগে জানাই বিপিএসসি টিআরই 4.0 এটা নিয়েই গত দুদিন ধরে নানান জল্পনা কল্পনা চলছে, নানান পরিবর্তনের কথা শোনা যাচ্ছে, কিন্তু ঠিক কি কি পরিবর্তন আসবে এবং কিভাবে সেই পরিবর্তন, কেন সেই পরিবর্তন, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি, এ মাসেই কিন্তু বিপিএসসির ফর্ম আসতে চলেছে এবং এই বিপিএসসি টিআরই 4.0 সম্ভাব্য এক্সাম ডেট 22 থেকে 27 সেপ্টেম্বর। নভেম্বর 2026-এ চূড়ান্ত মেধা তালিকা অর্থাৎ 2026-এই কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে চলেছে এবং এই নিয়োগ প্রক্রিয়াতে আমরা যদি দেখি, প্রাথমিক থেকে শুরু করে মিডল স্কুল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সবটা জায়গাতেই অর্থাৎ 4টি স্তরেই কিন্তু শিক্ষক নিয়োগ হতে চলেছে। তো দেখো, সবার আগে জানাই বিহারের যে সমস্ত সংবাদপত্র, সেখানে কিন্তু আজকে আমরা যদি দেখি বিপিএসসি এক্সাম সংক্রান্ত নিউজ প্রায় প্রত্যেকটা সংবাদপত্রে বেরিয়েছে এবং বলা হচ্ছে যে একটা ম্যাসিভ চেঞ্জেস আসছে এখানে। যেমন দেখো, বলা হয়েছে যে একটি পরীক্ষা নয়, পরীক্ষা প্রণালীতে পিটি এবং মেন্স সেই রকমই হবে এবং সেটারই তৈয়ারি অর্থাৎ সেরকমই প্রস্তুতি চলছে। ঠিক আছে, আরেকটি সংবাদপত্রেও আমরা যদি দেখি টিআরই 4 মানে টিআরই 4.0-তে পিটি এবং মেন্স দুটো হবে। এখানে পিটি বলতে এস্টেটের কথা কিন্তু বলা হয়নি বিপিএসসি টিআরই 4.0-তে। তাহলে আসল সত্যি কি সেটা জানবো, তবে তার আগে আরও একটি বিষয় বলি। এখন থেকে এমসিকিউতে 5টি করে অপশান থাকবে, এই নিয়েও কিন্তু শুধু সংবাদপত্রে নয়, বরং বিপিএসসির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তারা কিন্তু এরকম একটি নোটিশ জারি করেছে, যে নোটিশে ঠিক কি বলা হলো এবং কেন এই পদক্ষেপ, তার সবটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি তোমাদের জন্যে। সবার আগে বলি, এখন থেকে যে নতুন এক্সাম প্যাটার্ন, সেখানে কোশ্চেন প্যাটার্নে চেঞ্জ হচ্ছে। বলা হচ্ছে বিপিএসসি টিআরই 4.0-তে প্রত্যেকটা প্রশ্নে একটি, দুটি, তিনটি, চারটি নয়, এখন থেকে 5 নম্বর অপশান ইন্ট্রোডিউস করা হলো। কিন্তু এখানে আমার সাদা মনে একটাই প্রশ্ন, আমরা যদি বিপিএসসি টিআরই 3.0-র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, সেখানে দেখব প্রত্যেকটা প্রশ্নেই একটি আলাদা অপশান ছিল, কিন্তু এবারের যে অপশান সেটা সম্পূর্ণ আলাদা। কিটাই পরিবর্তন, সবার আগে দেখি যে এতদিন পর্যন্ত পরীক্ষার প্রশ্নে সাধারণত 4টে অপশান ছিল, এবার থেকে 5 নম্বর ইন্ট্রোডিউস করা হলো, এটা কিন্তু অফিসিয়াল হেক্স হ্যান্ডেলে বলছে। ঠিক আছে, তো এই 5 নম্বর অপশানটা ঠিক কি এবং কেন একটু দেখে নিই। দেখো, এতদিন পর্যন্ত আমরা যখন একটি এমসিকিউ পরীক্ষা দিতে যেতাম, আমরা 4টে অপশান দেখতে পেতাম। আমরা কি করতাম, যদি উত্তর জানা থাকে তাহলে সঠিকটা করতাম, মানে ফিল আপ করতাম। যদি উত্তর আন্দাজে করতে হতো তাহলে যে কোনো একটা ফিল আপ করে দিয়ে চলে আসতাম। আর যদি উত্তর জানতাম না তাহলে কি করতাম, ছেড়ে দিয়ে চলে আসতাম। কেন? কারণ কোনো প্রকার নেগেটিভ মার্কিং ছিল না। হ্যাঁ, নেগেটিভ মার্কিং
অনেকে বলছে যে এবার নাকি বিপিএসসিতে নেগেটিভ মার্কিংও আসছে। তো এখন ঠিক কি হতে চলেছে? এখন বলছে যে তুমি যদি কোনো উত্তর জানো তাহলে অবশ্যই সেটা তোমার এ বি সি ডি এই চারটের মধ্যেই উত্তর হবে। তুমি যদি আন্দাজে করতে চাও এই চারটের মধ্যে যে কোনো একটি করে দিয়েছো। কিন্তু যদি তুমি কোনো উত্তর না জানো বা প্রশ্নটা পুরোপুরি ছেড়ে আসতে চাও তাহলে তোমাকে এই অপশানটা পূরণ করতেই হবে। আবারও বলছি, ভালো করে শুনবে। ধরো তুমি 50টার মধ্যে 5টা এরকম প্রশ্ন আছে যেগুলোর তুমি উত্তর জানোই না, তুমি চাইছো যে আমি কোনো উত্তর করব না, ফাঁকা ছেড়ে দিয়ে চলে আসব, তাহলে কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে? তুমি যে চারটের কোনোটি উত্তর করতে চাইছো না সেটা তোমাকে বিপিএসসিকে জানাতে হবে। কিভাবে জানাতে হবে? না, এই অপশানটাকে পূরণ করে জানিয়ে দিতে হবে, তবেই এই প্রশ্নটি আনঅ্যাটেম্পট ধরা হবে। ঠিক আছে? আর যদি এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি উত্তর করব না, তো আমি কোনোটাতেই দাগ দেব না, আমি টাচই করব না, এটা যদি তুমি করে এসো তাহলে কিন্তু তোমার জন্য বিপজ্জনক। দেখো এখানে রেড বর্ডার দিয়ে লিখে দিয়েছি, পুরো শাড়িটি ফাঁকা ছেড়ে দিয়েছেন মানেই মরেছেন। কি? বিপজ্জনক। 1:3 তিনটে প্রশ্নের জন্য 1 নম্বর কাটা যাবে, নেগেটিভ মার্কিং চলে আসবে। ভালো করে বোঝো ব্যাপারটা। তুমি ধরো এ বি সি ডি, হয়তো উত্তর হবে ডি, হয়তো সঠিক উত্তর এ, কথার কথা ধরে নিলাম, তুমি ভুল করে এসছো, বি দিয়ে এসছো, সেখানে তোমার প্রশ্নটা ভুল হয়ে যাবে, কোনো প্রকার নাম্বার কিন্তু এক্সট্রা কাটা হবে না। কিন্তু তুমি যদি আমি প্রশ্নটা জানি না বলে পুরোটা ছেড়ে দিয়ে ফাঁকা ছেড়ে দিয়ে চলে এসছো, এবিসিডি কোনোটাতেই তুমি কিছু পূরণ করনি, ইভেন ইটাতেও পূরণ করনি, পুরোটা ফাঁকা ছেড়ে দিয়েছো মানেই তোমার কিন্তু 1/3 নাম্বার কাটা যাবে তোমার প্রশ্ন করা থেকে, অর্থাৎ নেগেটিভ মার্কিং ইন্ট্রোডিউস হয়ে গেল। তবে আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এই রকম নিয়ম এই প্রথম। আচ্ছা তুমি বলো তো, এর আগে ভারতের কোনো নেগেটিভ মার্কিং পরীক্ষাতে এভাবে নেগেটিভ মার্কিং হয়? প্রশ্ন ছেড়ে দিয়ে আসার জন্যে নেগেটিভ মার্কিং, প্রশ্ন ভুল করার জন্যে নয়। তুমি কি শুনেছো? আচ্ছা আরেকটি প্রশ্নের উত্তর দাও, এটা কি আদৌ নেগেটিভ মার্কিং হলো? আসলে ব্যাপারটা কি, তুমি যদি প্রশ্ন না করে আসো, না জেনে থাকো, ছেড়ে দিতে চাও, সেটাও তোমাকে এই পয়েন্টটি পূরণের মাধ্যমে জানান দিতে হবে। তুমি পুরো ফাঁকা ছেড়ে আসা মানেই তোমার প্রাপ্য নম্বর থেকে 0.33 নাম্বার কাটা যাবে, তিনটে প্রশ্নের জন্য একটি নাম্বার। আচ্ছা এই নেগেটিভের বিষয়টা কি ক্লিয়ার হলো? একটু জানাও তো। এরপর এই নতুন নিয়ম ঠিক কেন? ঠিক আছে, দেখো এই নতুন নিয়মের প্রধান কারণ কি? এই নতুন নিয়মের প্রধান কারণ হচ্ছে অ্যান্টি চিটিং, তুমি যাতে চিটিং করতে না পারো। স্যার বিহারেও এই অবস্থা? আজ্ঞে হ্যাঁ। ঠিক আছে, ঠিক কি হয় বলা হচ্ছে, এটি কোনো সাধারণ নেগেটিভ মার্কিং নয়, এটি একটি অ্যান্টি চিটিং সিস্টেম বা অ্যান্টি চিটিং ব্যবস্থা। ঠিক কি এবং কেন? আগে অসাধু প্রার্থীরা ওএমআর ফাঁকা রেখে আসতো এবং পরে সেটা সেটিংয়ের মাধ্যমে তা পূরণ করা হতো। ফাঁকা ছাড়ার ওপর পেনাল্টি এই দুর্নীতি কিভাবে স্থায়ীভাবে বন্ধ করার জন্য আনা হয়েছে। দেখো আমি জানি না এটা কতটা ফ্রুটফুল হবে, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে আমাকে জানিও। শোনো, যে চিটিং করবার সে এমনিই চিটিং করবে, ঠিক আছে, সে পুরোটা ফাঁকা ছেড়ে দিয়েই আসবে, কারণ ওএমআরটা কখন ফিল আপ হতো? স্ক্যান করবার আগে। এ তো আর কেউ ধরে ধরে বসে বসে দেখছে না। কি ঠিক বলছি কি না? ধরো আমার পরীক্ষক যে বললো, সে বললো তুমি কেন ফাঁকা ছেড়ে দিয়েছো, তোমার তো -3.33 কাটা যাবে। আমি বলবো আমার যাক, আমার নাম্বার যাবে, তোমার কি? আমি ফাঁকা শিটটা দিয়ে আসলাম, দিয়ে পরে সেটিং করে একদম সুন্দর করে আমি গিয়ে ফিল আপ করে দিলাম, তারপরে হলো, তো কী লাভ হলো? ঠিক কথা কি না? বজ্র আটনি ফসকা গেরো, এটা আমার ব্যক্তিগত মত। এবং এখানে যে এই তথ্যটা আমি দিয়েছি পুরোটাই কিন্তু আমাদের ব্যক্তিগত অভিমত, এটার কোনো
মানে সরকারি কোনো নোটিফিকেশান বা ক্ল্যারিফিকেশান কিন্তু আসেনি, মনে হয়েছে যতদূর শোনা গেছে সেই তথ্যই তোমাদের সামনে দিলাম। যদি আগামীতে অন্য কোনো তথ্য আসে অবশ্যই জানাবো। তো আরেকবার জাস্ট আমি নিউ সিস্টেম আর ওল্ড সিস্টেমের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিই। ওল্ড সিস্টেমে 4টে অপশান, অ্যাজ পার বিপিএসসি বলা হচ্ছে সিলেক্টিং অ্যান অ্যান্সার ওয়াজ অপশনাল, তুমি যে কোনো একটা অ্যান্সারকে চুজ করতে পারো। লিভিং অপশান ব্ল্যাঙ্ক, নো পেনাল্টি, যদি কোনো অপশান তুমি একটাও চুজ করলে না, ব্ল্যাঙ্ক রেখে গেলে, তাহলে কোনো রকম পেনাল্টি বা এক্সট্রা মার্কস কাটা যেত না। ক্যান্ডিডেট স্কিপড ডিফিকাল্ট কোশ্চেন ফ্রিলি, একটা ক্যান্ডিডেট কঠিন প্রশ্ন সহজেই ছেড়ে দিয়ে চলে আসতে পারত। কিন্তু এখন কি হয়েছে, অপশান 4-এর জায়গায় +1 হয়ে টোটাল 5টা অপশান হয়েছে। অপশান ই হচ্ছে নট অ্যাটেম্প, অপশান ই তুমি যদি ফিল আপ করো তার মানে তুমি ওই প্রশ্নটা অ্যাটেম্প্ট করোনি, এটা তুমি বোঝাচ্ছ। মাস্ট বাবেল ই2 ইন্টেনশনালি স্কিপ, তুমি যদি জেনে বুঝে কোনো প্রশ্ন স্কিপ করতে চাইছো, উত্তর না দিতে চাইছো, তাহলে অবশ্যই তোমাকে ই অপশানটাকে তোমাকে পূরণ করতে হবে। লিভিং অল 5 ব্ল্যাঙ্ক, যদি 5টা অপশানই ফাঁকা রেখে দিয়ে চলে আসো তাহলে 0.33 মার্কস তোমার কিন্তু কাটা যাবে। এই হলো মোদ্দা কথা। পুরো বিষয়টা বুঝেছো কিনা একটু আমাকে জানিয়ে দিও। এবার আসছি নেগেটিভ মার্ক সম্পর্কিত তথ্য। আশা করি এতক্ষণে বুঝে গেছো, ঠিক আছে। অনেকেই বলছে নেগেটিভ মার্ক চলে এসছে। আবারও বলি, এই নেগেটিভ মার্ক উত্তর ভুল করার জন্য নেগেটিভ মার্ক নয়। উত্তর ভুল করলে তোমার কোনো মার্কস কাটা যাবে না, বরং তুমি যদি কোনো প্রশ্ন উত্তর না করে ছেড়ে চলে আসো, মানে যে আমি জানি না, আমি পারবো না, তাহলে ইটাকে না করে চলে আসো, তাহলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে। তো এটা অ্যাকচুয়াল নেগেটিভ মার্ক নয়, এটা একটা অ্যান্টি মানে কি বলবো, চিটিং সিস্টেম, যেটা এরা ইন্ট্রোডিউস করেছে বিপিএসসির তরফ থেকে। তার মানে তোমাকে করে আসতে হচ্ছে। তাহলে দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত দুটো বিষয় নিয়ে, যে এমসিকিউ এর ক্ষেত্রে একটা এক্সট্রা অপশান চলে এসছে এবং অরিজিনালি নেগেটিভ মার্কিং বলে কিছু আসেনি, জাস্ট এটা একটা গুজব, এটা হলো অ্যান্টি চিটিং সিস্টেম, যেখানে অপশানটাকে করে আসতে হবে। এবার আরেকটি যে বিষয় নিয়ে বারবার চর্চা হচ্ছে, সেটা তোমাদের সামনে একটু আলোচনা করি। 2 ধাপে পরীক্ষা, ঠিক আছে, 2 ধাপে পরীক্ষা। অনেকেই বলছে যে বিপিএসসি টিআরই 4.0-তে প্রিলিমিনারি এবং মেন্স এই দুটো ধাপে পরীক্ষা হবে। তবে সত্যি কথা বলছি, যেরকম আগেরটা আমি দেখালাম 5টা অপশানের অফিসিয়াল একটা নোটিফিকেশান আমরা এক্স হ্যান্ডেলে পেয়েছি। কার এক্স হ্যান্ডেলে? বিপিএসসির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে। কিন্তু আমরা যদি দেখি, এটা এই যে দুটো ধাপে পরীক্ষা হবে, এর কিন্তু শুধু গুঞ্জন মাত্র শোনা যাচ্ছে, এখনো অবধি এর কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশান আমাদের কাছে আসেনি, ঠিক আছে। তো হতে পারে এটা শোনা যাচ্ছে, কিন্তু হবেই এরকম ভাবার কোনো কারণ নেই, প্যানিক করবার কোনো কারণ নেই। আর হলেও কি হতে পারে সেটা তোমাদের সামনে বলে দিচ্ছি। যদি ভবিষ্যতে মেন্স পরীক্ষাও যুক্ত হয়, সিলেবাস একই থাকবে বলেই মনে করা হচ্ছে। কারণ দেখো, এখন আমরা যে মেন পরীক্ষাটা দিই, সেখানে কিন্তু সাবজেক্ট পেপার এবং জেনারেল পেপার দুটো পরীক্ষায় থাকে। কি ঠিক বলছি কি না? বিপিএসসি টিআরই 4.0 আমরা যদি পরীক্ষা দেখি, সেখানে কিন্তু সাবজেক্ট পেপার এবং জেনারেল পেপার দুটো আলাদা পেপার থাকে। জেনারেল পেপারে আমাদের জেনারেল সাবজেক্ট, ম্যাথ, সায়েন্স, জিকে এই সমস্ত রিজনিং পড়তে হয়, আর সাবজেক্ট পেপারে আমাদের সাবজেক্ট পড়তে হয়। তো এখন হয়তোবা সেটাকেই নতুন মোড়কে একটা প্রেজেন্ট করার চেষ্টা হবে, প্রিলিমস যেটা জেনারেল পেপার আর মেন্স যেটা সাবজেক্ট পেপার, ঠিক আছে। এবার আদৌ কি ডেসক্রিপটিভ পরীক্ষা ইন্ট্রোডিউস হতে পারে? দেখো, যতদূর গুঞ্জন শোনা যাচ্ছে, ডেসক্রিপটিভ বা রিটেন, ঠিক আছে, এক্সাম হওয়ার সম্ভাবনা খুব কম। হলে এমসিকিউ হবে, দুটো পেপার আলাদা করে বিভাগ হয়ে যাবে, এটা হতে পারে বলে শোনা যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বিপিএসসি টিআরই 4.0 পরীক্ষার্থী, তাদের ঠিক কি করা উচিত? দেখো, একটা কথাই তোমাদেরকে আমি বলবো, বিপিএসসি টিআরই 4.0-র জন্য তোমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছিলে সেই প্রস্তুতিটা বজায় রাখো। কারণ সিলেবাসে বিশাল কিছু পরিবর্তন হবে না, ঠিক আছে। আমরা আগেও দেখেছি বিপিএসসি টিআরই 4.0-তে অপশান ছিল, হ্যাঁ, তখন 5টার মধ্যে আমি স্কিপ করে আসলেও কোনো মার্কস কাটা যেত না। কিন্তু এখন যদি কোনো প্রশ্ন আমি না জানি, আমাকে তে সেই বাবেলটা ফিল আপ করে জানিয়ে দিতে হবে যে এই প্রশ্নটা আমি স্কিপ করছি। এটুকুই যা পার্থক্য। আশা করি এর জন্যে মাথায় একেবারে বাজ পড়ে যাওয়ার মতো কোনো অবস্থা তোমাদের তৈরি হবে না, আশা করি বোঝাতে পারছি। ঠিক সেরকমই
প্রিলি আর মেন্সের কনসেপ্টে মনে হয় না বিশাল কিছু আকাশ কুসুমে একটা পার্থক্য তৈরি হবে, কারণ অরিজিনালি তোমরা কিন্তু প্রথম থেকেই বিপিএসসি টিআরই 4.0-র জন্যে জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপারের আলাদা আলাদা প্রস্তুতি নিচ্ছ। তাই যতক্ষণ না তোমার অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসছে ততক্ষণ নো প্যানিক, ঠিক আছে, নো ডিপ্রেশন, ওনলি প্রিপারেশন। এবং বারবার বলছি, চেষ্টা করো যে অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসা অবধি কোর সাবজেক্ট এবং যা পুরনো সিলেবাস আছে সেটাকে খুব ভালো করে পড়ো, এবং সোশ্যাল মিডিয়া বা আনঅফিসিয়ালি যে বিভ্রান্তিকর যে সমস্ত খবর ছড়াচ্ছে সেগুলোর প্রতি বেশি কান দিও না, সেগুলোকে একটু এড়িয়ে চলো। আর ওএমআরে এখন থেকে 5টা বাবেল দেওয়া ওএমআরে নিজেদের প্র্যাকটিসটা বজায় রাখো। যে প্রশ্নের উত্তরগুলো স্কিপ করছো সেগুলো অপশান দিয়েই তুমি নিজেকে বারবার অ্যানালিসিস করো, ঠিক করছো নাকি ভুল করছো, এই অভ্যাসটা তৈরি করো। তো বিপিএসসি টিআরই 4.0-র যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমার ঠিক কোন সাবজেক্ট আমাকে কমেন্টে জানিও, তোমার সাবজেক্টের ফ্রি গ্রুপের লিঙ্ক আমি তোমাকে রিপ্লাইতে দিয়ে দেবো, এবং সেই গ্রুপে তুমি কিন্তু নিয়মিত আমাদের থেকে বিপিএসসি টিআরই 4.0-র আপডেট এবং গাইডেন্স পেতে থাকবে। আজকে এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং যারা এটা নিয়ে খুব প্যানিক করছে তাদের সঙ্গে শেয়ার করে দিও আজকের এই তথ্যবহুল ভিডিওটা। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।